সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় সবাই ভালো আছো। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আবারও তোমাদের সামনে হাজির হতে পারলাম। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ। তো আমরা ভোক্তা এবং উৎপাদকের আচরণ অর্থনীতি প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ভোক্তা এবং উৎপাদকের আচরণ এই অধ্যায়ের ইতিমধ্যে আমরা 8টি ক্লাস দিয়েছি। আজকে আমরা নবম ক্লাস দিতে যাচ্ছি। এই অধ্যায়ে নবম ক্লাসের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। তো চাহিদার স্থিতিস্থাপকতা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বুঝি? এর আগে চাহিদা অপেক্ষক নিয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি চাহিদা অপেক্ষকের ধারণাটা সবার মনে আছে। আমি একটা চাহিদা অপেক্ষকটা লিখতেছি। QD is equal to function of P, PS, PC, Y, T, W, BU ডট ডট ইত্যাদি অনেকগুলো নির্ধারণ রয়েছে। তো এটা হচ্ছে চাহিদা অপেক্ষক। আমরা জানি এখানে P হচ্ছে দ্রব্যের দাম, PS বিকল্প দ্রব্যের দাম, PC পরিপূরক দ্রব্যের দাম, Y হচ্ছে ভোক্তার আয়, T হচ্ছে টেস্ট বা রুচি, W ওয়েদার আবহাওয়া জলবায়ু ইত্যাদি, BU ভায়ার বা ব্যথার সংখ্যা। এগুলো সবই হচ্ছে চাহিদার নির্ধারক। সমীকরণের ডান দিকে আছে এগুলো হচ্ছে স্বাধীন চলক। QD চাহিদার পরিমাণ, অধীন চলক। স্বাধীন চলক অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক সম্পর্ককে অপেক্ষক বলা হয়। যেহেতু এখানে চাহিদার নির্ধারক স্বাধীন চলক হিসেবে কি আছে? চাহিদার নির্ধারক আছে। অধীন চলক হিসেবে কি আছে? চাহিদার পরিমাণ আছে। এজন্য এটার নাম হয়েছে চাহিদা অপেক্ষক, ডিমান্ড ফাংশন। তো চাহিদা অপেক্ষকের যে সমস্ত স্বাধীন চলক আছে, এই সবগুলো স্বাধীন চলকের জন্য চাহিদার স্থিতিস্থাপকতা রয়েছে। মানে এখানে আমরা দাম স্থিতিস্থাপকতা বলতে পারি। চাহিদার বিকল্প এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে পারি, আয় স্থিতিস্থাপকতা বলতে পারি, টি টেস্ট বা রুচি স্থিতিস্থাপকতা, জলবায়ু স্থিতিস্থাপকতা ইত্যাদি বিভিন্ন স্থিতিস্থাপকতা আমরা বলতে পারি। তো সাধারণত আমরা 3টা স্থিতিস্থাপকতা পড়ে থাকি। সেটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। আমরা যখন চাহিদার স্থিতিস্থাপকতা বলবো, চাহিদার স্থিতিস্থাপকতা যখন বলবো, আমাদের ধরে নিতে হবে দাম স্থিতিস্থাপকতাকে আমরা বোঝাচ্ছি। চাহিদার স্থিতিস্থাপকতা বলতে সাধারণত চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে বোঝানো হয়। তবে দাম স্থিতিস্থাপকতার পাশাপাশি বিকল্প পরিপূরক দ্রব্য যদি নেই, সেটা হবে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আর এটার জন্য হবে আয় স্থিতিস্থাপকতা। তাহলে এখানে হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, এটা আড়াআড়ি, এটা হচ্ছে আয়। এই 3টা স্থিতিস্থাপকতা আমরা ব্যাখ্যা করব এই স্থিতিস্থাপকতা অংশতে। আজকে আমরা ব্যাখ্যা করতেছি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তো চাহিদা দাম স্থিতিস্থাপকতাকে আমরা ইপি দ্বারা কি করতে পারি? প্রকাশ করতে পারি ইলাস্টিসিটি অফ প্রাইস। ইলাস্টিসিটি অফ প্রাইস। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে আমরা স্থির বিবেচনা করলাম। কি বিবেচনা করলাম? স্থির বিবেচনা করলাম। স্থির বিবেচনা করে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি: দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের কারণে, দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয়, তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়।
সংজ্ঞাটা আমরা কি বললাম? দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। তো এটা যদি আমরা লিখি তাহলে ইপি ইজ ইকুয়াল টু, এই যে ভগ্নাংশের নিচে লিখব আমরা দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন নিচে হচ্ছে দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। এই দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন যারা স্বাধীন চলক ভগ্নাংশের কোথায় হয়? নিচে হয়, এটা মনে রাখতে হবে। স্বাধীন চলকটা ভগ্নাংশের নিচে, মানে হরে আমরা কোনটা লিখি? স্বাধীন চলক লিখি দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন, আর উপরে হবে চাহিদার পরিমাণের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। তাহলে এখানে চাহিদার পরিমাণ যেটা সেটা আমরা কোথায় লিখেছি? চাহিদার পরিমাণ যেটা সেটা আমরা লবে লিখেছি, ভগ্নাংশের উপরে লব, এটাকে লব বলা হয়, এটাকে কি বলা হয়? হর বলা হয়। নিচেটাকে হর, উপরেরটাকে লব বলা হয়। তো চাহিদার পরিমাণের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন আমরা ভগ্নাংশের উপরে লিখেছি অধীন চলক যেটা সেটা। এখন অধীন চলক হচ্ছে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তো এই যে আমরা সংজ্ঞাটা এভাবে দিলাম, দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাত, এই যে তার নাম কি? অনুপাত। তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ প্রাইস বলা হয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা সংজ্ঞা দিলাম, সংজ্ঞাটাকে আমরা এভাবে কি করলাম? এভাবে প্রকাশ করলাম। তো এবার আমরা এটাকে আমরা এই জিনিসটাকে আরেকটু বিশ্লেষণ করি। ইজ ইমপ্লাইজ ইপি ইজ ইকুয়াল টু, এই অনুপাতের জায়গায় আমরা এই অনুপাতটা দিলাম। এবার চাহিদার পরিমাণের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা এইটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে উপরে হবে পরিবর্তন, মানে চাহিদার পরিমাণের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হচ্ছে, এখানে লিখবো আমরা চাহিদার পরিমাণের পরিবর্তন, আর নিচে হবে প্রাথমিক চাহিদার পরিমাণ, এই চাহিদার শতকরা বা আপেক্ষিক পরিবর্তনকে আমরা চাহিদার পরিমাণের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদার পরিমাণ ইনটু আমরা 100 দ্বারা কি করলাম? প্রকাশ করলাম। অর্থাৎ শতকরা যখন আমরা বের করি, যে কোনো জিনিসকে যখন আমরা শতকরায় প্রকাশ করি, তখন এই ধরনের একটা সূত্র চলে আসে, চাহিদার পরিমাণের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদার পরিমাণ ইনটু 100। যেমন মনে করো একটা কলমের দাম হচ্ছে 10 টাকা, এখন কলমটার দাম বৃদ্ধি পেয়ে মনে করো হয়ে গেল 15 টাকা। শতকরা কত বাড়লো? আমরা কিভাবে বলবো? আমরা বলবো যে এখানে কলমের দাম, প্রাথমিক দাম 10 টাকা হলে দাম বৃদ্ধি পায় সমান কত? 15 থেকে 10 গেলে কত? 5। তাহলে 1 টাকা হলে কত? 1 টাকা হলে 5 বাই কত? 10। 100 টাকা হলে কত? 100 টাকা হলে 5 বাই 10 ইনটু কত? 100। এই 5টা কি? এই 5টা হচ্ছে 15 থেকে 10, মানে কলমের দামের পরিবর্তন। এই 5টা হচ্ছে কলমের দামের পরিবর্তন, আর এই 10টা হচ্ছে কলমের প্রাথমিক দাম। কলমের কি দাম? প্রাথমিক দাম ইনটু কত? 100। এই বিষয়টাকে কিন্তু আমরা এভাবে লিখছি। এই যে পরিবর্তন, উপরে কি? এই যে ডেল মানে পরিবর্তন, ডেল কি মানে দামের পরিবর্তন। এখানে চাহিদা যখন লিখবো
চাহিদার পরিমাণের পরিবর্তন, আর এই পি হচ্ছে প্রাথমিক দাম। তাহলে চাহিদা হলে এখানে কি হবে, প্রাথমিক চাহিদার পরিমাণ আর ইনটু কত 100। মানে এই জিনিসটা দেখো 5/10 ইনটু 100 যে জিনিস, এই 5 মানে কি, 5 মানে হচ্ছে 15 বিয়োগ কত 10, 15 বিয়োগ 10 মানে কি দামের পরিবর্তন। এই যে ডেল পেয়ে গেছে। তাহলে এটা কিভাবে লিখবো আমরা, দামের শতকরা আপেক্ষিক পরিবর্তনকে আমরা লিখবো দামের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক দাম। এই যে দামের পরিবর্তন ডিভাইড বাই কি প্রাথমিক দাম ইনটু কত 100। তাহলে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনকে আমরা কি লিখলাম, দামের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দাম ইনটু 100। দামের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দাম ইনটু 100। তাহলে মনে রাখতে হবে যে কোনো শতকরা বা আপেক্ষিককে আমরা কিভাবে লিখি, উপরে লিখি আমরা পরিবর্তন, নিচে লিখি প্রাথমিক। চাহিদা হওয়ার জন্য চাহিদার পরিমাণের পরিবর্তন, প্রাথমিক চাহিদার পরিমাণ। যেমন এখানে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন কি লিখেছে, দামের পরিবর্তন, উপরে পরিবর্তন আর নিচে কি প্রাথমিক। দাম হওয়ার জন্য এখানে দাম আছে, এখানে চাহিদা আছে, তো এখন একটা বিষয় দেখো, এই যে উপরের 100 নিচের 100 কি ক্যান্সেল, এখন আসো আমরা আর একটু সামনে অগ্রসর হই। আমরা এই বিষয়গুলোকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। প্রতীকের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, দেখো ইপি ইজ ইকুয়াল টু, এখানে চাহিদার পরিমাণের পরিবর্তনকে আমরা ডেল লিখতে পারি। ডেল মানে পরিবর্তন, ত্রিভুজাকৃতির ডেল লিখলাম। চাহিদার পরিমাণকে আমি কিউ লিখলাম, কিউ মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড। প্রাথমিক চাহিদার পরিমাণকে আমরা অনলি কিউ লিখলাম। তো ডেল কিউ চাহিদার পরিমাণের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা। এখানে আসো দামের পরিবর্তন, ডেল পি হচ্ছে দামের কি পরিবর্তন, নিচে হচ্ছে প্রাথমিক দাম হচ্ছে অনলি পি ইনটু কত 100। এটা বাংলায় লেখা যায় বা ইংরেজিতেও লেখা যায়, কোনো সমস্যা নাই। সরি 100 তো 100 এবং 100 ক্যান্সেল, এখানে 100 আর হবে না, এই 100 কি ক্যান্সেল, 100 চলে গেল। এটা চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল কিউ, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে কিউ, দামের পরিবর্তন হচ্ছে ডেল পি, প্রাথমিক দাম হচ্ছে পি। আমরা বিষয়গুলোকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করলাম। ইতিমধ্যে তোমরা সবাই জানো পরিবর্তন প্রকাশ করা যায় তিনটা উপায়। এই ডেল দিয়ে পরিবর্তন প্রকাশ করা যায়, ডি দিয়ে পরিবর্তন প্রকাশ করা যায়, এই ডেল দিয়ে কি প্রকাশ করা যায়, পরিবর্তন প্রকাশ করা যায়। আমরা যে কোনো একটা চিহ্ন কি করতে পারি, এখানে ব্যবহার করতে পারি। আমরা বড় পরিবর্তনে অঙ্ক যখন তোমরা করবে, সৃজনশীল প্রশ্ন অঙ্ক আকারে থাকতে পারে, স্থিতিস্থাপকতার মান বের করার জন্য দাম থাকবে, চাহিদার পরিমাণ থাকবে, তখন আমরা ডেল চিহ্ন ব্যবহার করব, ত্রিভুজ আকৃতির ডেল। এখন আসো আমি নিচে লিখলে দেখা যাবে না, আমি এই লাইনের পরে আমি ডানে লিখতেছি, তোমরা যখন লিখবে খাতায় তোমরা নিচে লিখবে। এই লাইনটা কোথায় লিখবে, নিচে লিখবে। আমি এখানে লিখতেছি, দেখো ইপি ইজ ইকুয়াল টু, আমি এখন এই ভাগটার এখন গুণ দিব। তোমরা সবাই জানো, এটা তোমরা 9, 10 এবার আরো আগে 6, 7 এ পড়ে আসছো, এই অঙ্কগুলা পড়ে আসছো যে এই ভাগ চিহ্নকে যখন আমরা গুণ দিব তখন কিন্তু এটা উল্টে যাবে, মানে লব যাবে হরে আর হর আসবে কোথায়, লবে। তাহলে আমরা কি লিখতে পারি, ইপি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই কিউ লিখলাম, উপরেরটা যেভাবে আছে, ইনটু আমরা এই নিচের পি চলে গেল কোথায়, উপরে, মানে হরেরটা চলে গেল লবে, আর এই যে লবেরটা চলে আসলো হরে। তাহলে দেখো ইপি ইজ ইকুয়াল টু, আমরা একটু সাজিয়ে লিখতেছি এখন ডেল কিউ বাই, এই যে ডেল পিটা আমরা ডানে আছে, এটাকে শুধুমাত্র বামে আনলাম। এটা জাস্ট এটা এখানে না লিখে এখানে লিখলাম আর কি। এটা লিখলাম, সাজিয়ে লিখলাম। সাজিয়ে কেন লিখলাম, দেখো এই পরিবর্তনগুলোকে একপাশে রাখলাম আর প্রাথমিকগুলোকে একপাশে রাখলাম, কারণ ডেল কিউ মানে কি চাহিদার পরিমাণের পরিবর্তন, ডেল পি মানে কি দামের পরিবর্তন, পরিবর্তনগুলোকে আমরা একপাশে রাখলাম। তারপর এই পি হচ্ছে কি প্রাথমিক দাম, কিউ হচ্ছে কি প্রাথমিক চাহিদা পরিমাণ। এখন এইটা হয়ে গেল চাহিদার স্থিতিস্থাপকতার সমীকরণ।
চাহিদার দাম স্থিতিস্থাপকতার সমীকরণ। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সমীকরণ হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইনটু পি ডিভাইডেড বাই কিউ। এখানে ডেল কিউ কি চাহিদার পরিমাণের পরিবর্তন, ডেল পি কি দামের পরিবর্তন, পি কি প্রাথমিক দাম, কিউ কি প্রাথমিক চাহিদার পরিমাণ। এখন এই চাহিদার দাম স্থিতিস্থাপকতার চিহ্ন সাধারণত ঋণাত্মক হয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতার চিহ্ন সাধারণত কি হয়? ঋণাত্মক হয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতার চিহ্ন সাধারণত ঋণাত্মক হয়। তো ইপি ইজ ইকুয়াল টু যদি মাইনাস হয় তাহলে বুঝতে হবে ইপি ইজ ইকুয়াল টু যদি মাইনাস হয় তাহলে বুঝতে হবে দাম বাড়লে চাহিদার পরিমাণ কি হয়? কমে, অথবা দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এইটা বুঝতে হবে যদি স্থিতিস্থাপকতার মান মাইনাস হয়। আর স্থিতিস্থাপকতার মান মাইনাস হলে দ্রব্যটি হবে হয় স্বাভাবিক অথবা নিকৃষ্ট। স্বাভাবিক অথবা কি নিকৃষ্ট, স্বাভাবিক অথবা নিকৃষ্ট। আর যদি এই দাম স্থিতিস্থাপকতার মানটা যদি প্লাস হয় তাহলে দ্রব্যটা হবে গিফেন দ্রব্য। কি দ্রব্য? গিফেন দ্রব্য। তো স্বাভাবিক দ্রব্য মানে কি? স্বাভাবিক দ্রব্য মানে দাম কমলে চাহিদা বাড়বে, তবে স্বাভাবিক দ্রব্য হলে চাহিদা একটু বেশি কি বাড়বে। তবে এই যে দাম কমছে বাড়ছে এজন্য কি মাইনাস। আবার নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও দাম কমলে চাহিদা বাড়বে, তবে এখানে দাম কমলে চাহিদা কম বাড়বে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। দুটোর ক্ষেত্রেই সম্পর্কটা কিন্তু নেগেটিভ, কমলে বাড়ে অথবা বাড়লে কমে। তবে এটা কমলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা একটু বেশি বাড়বে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে একটু কম বাড়বে। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান প্লাস হওয়া মানে কি? প্লাস হওয়া মানে দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে পজিটিভ সম্পর্ক। গিফেন দ্রব্যের ক্ষেত্রে গিফেন দ্রব্য মানে কি? গিফেন দ্রব্য হচ্ছে যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে। ইংল্যান্ডের গবেষক রবার্ট গিফেন তার দেশে পাউরুটির উপর গবেষণা করে তিনি দেখেছেন পাউরুটির দাম যখন বাড়ে, পাউরুটিকে তিনি অতি নিকৃষ্ট দ্রব্য হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। কারণ অত্যন্ত স্বল্প আয়ের লোকেরা পাউরুটি খেয়ে জীবন ধারণ করে। তিনি সেই পাউরুটি নিয়ে গবেষণা করে তিনি দেখিয়েছেন পাউরুটির দাম বাড়লে পাউরুটির চাহিদা বাড়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ভোক্তারা অতি দরিদ্র হওয়ার কারণে যখন পাউরুটির দাম বাড়ে তখন বাধ্য হয়ে ভালো দ্রব্যের মুখ হ্রাস করে তাকে পাউরুটি ক্রয় করতে হয়, কারণ পাউরুটি খেয়ে সে জীবন ধারণ করে। এজন্য অত্যন্ত দরিদ্র হওয়ার কারণে পাউরুটির দাম বাড়লে তার চাহিদা বাড়ে। আর এই যে অতি নিকৃষ্ট দ্রব্য নিয়ে গবেষণা করেছেন ইংল্যান্ডের গবেষক রবার্ট গিফেন, তার নামানুসারে অতি নিকৃষ্ট দ্রব্যকে বলা হয় কি দ্রব্য? গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকরী হয় না। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না, দাম বাড়লে চাহিদা কমে না, এটা কার্যকরী হয়। দাম বাড়লে চাহিদা বাড়ে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে তখন চাহিদা রেখা কি হয়ে যাবে? চাহিদা রেখা তখন ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে যাবে। তাহলে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আমরা কি করলাম? আলোচনা করলাম। এখন তোমাদের সৃজনশীল বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে দ্রব্যের দাম দেয়া থাকতে পারে, দুইটা দ্রব্যের দাম দেওয়া থাকতে পারে, প্রাথমিক দাম, পরবর্তী দাম, চাহিদার দুইটা পরিমাণ দেওয়া থাকতে পারে। তো এই সূত্রের সাথে অঙ্ক করতে হবে। তো এই সূত্রের সাথে যখন অঙ্ক তোমরা করবে, এই অঙ্কটা করার পরে এই স্থিতিস্থাপকতার মানটা যদি মাইনাস আসে আমরা বলবো দ্রব্যটি স্বাভাবিক অথবা কি হবে? নিকৃষ্ট হবে। আর স্থিতিস্থাপকতার মান যদি প্লাস আসে আমরা বলবো দ্রব্যটি গিফেন হবে। কি হবে? গিফেন হবে। তাহলে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি করলাম? শেষ করলাম। তারপরে তোমরা লিখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আমরা 2 নম্বরটা শুরু করলাম, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার
চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তো চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? চাহিদা অপেক্ষকের এখন আয় ছাড়া বাকি যে চলকগুলো আছে এগুলাকে আমরা স্থির বিবেচনা করব, আর আয়ের পরিবর্তন বিবেচনা করব। তো আয়ের যদি পরিবর্তন বিবেচনা করি আমরা বলতে পারি আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের কারণে, আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। কি বললাম? খাতায় লিখে রাখতে হবে। আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ আয় স্থিতিস্থাপকতা ইওয়াই ইজিক্যাল টু, আমরা অর্থনীতিতে আয়কে কি দ্বারা প্রকাশ করি? ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে আয় স্থিতিস্থাপকতা ইওয়াই ইজিক্যাল টু নিচে হয়ে যাবে আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। দামের জায়গায় কি হবে? আয় হবে। এই যে আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হবে ভগ্নাংশের নিচে। তোমাদের খাতায় লিখতে হবে, খাতায় লিখো। নিচে কি লিখতে হবে? স্বাধীন চলক হিসেবে কি লিখবো? আয় লিখবো। এই দেখো, আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন, স্বাধীন চলক আয়টা ভগ্নাংশের নিচে আছে। উপরে লিখতে হবে চাহিদার পরিমাণের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। এটা ঠিক আছে। এবার আসো আমরা ইজ ইমপ্লাইজ দিলাম, পরের লাইনে আবারও ইউআই দিলাম, ইজিক্যাল টু দিলাম। এই দেখো, যেহেতু আপেক্ষিক বা শতকরা আছে, উপরে পরিবর্তন, নিচে কি? প্রাথমিক ইনটু কি? ইনটু 100। আমরা ইনটু 100 কি করলাম? লিখলাম। এটা বাংলা বা ইংলিশে লেখা যায়, কোনো সমস্যা নাই। আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন, আয়ের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনকে আমরা লিখলাম উপরে পরিবর্তন, আয়ের পরিবর্তন, নিচে হচ্ছে প্রাথমিক আয়। প্রাথমিক কি? আয়। এই যে শতকরা বা আপেক্ষিক লেখা থাকলে উপরে কি? পরিবর্তন, নিচে কি? প্রাথমিক আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয় ইনটু কি? ইনটু 100। ওকে, দেখো অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা দাম স্থিতিস্থাপকতা বুঝতে অবশ্যই কি বুঝবো? আয় স্থিতিস্থাপকতা বুঝবো। শুধুমাত্র দামের জায়গায় আমরা কি বসাচ্ছি? আয়টা বসাচ্ছি। এখন আসো আমরা এই বিষয়গুলোকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে ডেল কিউ। প্রাথমিক চাহিদার পরিমাণ শুধুমাত্র কি? কিউ, প্রাথমিক চাহিদা। তারপরে আয়ের পরিবর্তনকে আমরা কি লিখব? ডেল ওয়াই লিখব। ডেল কি লিখব? এটা ইউআই, এটা ডেল ওয়াই। আর প্রাথমিক আয়কে আমরা অনলি ওয়াই দ্বারা কি করলাম? প্রকাশ করলাম। তাহলে আবারও দেখো, এই ভাগ চিহ্নকে আমরা কি দিয়ে দিব? এই ভাগ চিহ্নকে আমরা গুণ দিয়ে দিব। তাহলে এই নিচের ওয়াইটা চলে গেল কোথায়? উপরে ওয়াই। আর এই যে ডেল ওয়াইটা চলে আসলো কোথায়? নিচে ডেল ওয়াই। তাহলে কি হয়ে গেল? ই ওয়াই ইজ ইকুয়াল টু, অতএব ইওয়াই ইজ ইকুয়াল টু এই যে ডেল কিউ বাই এটা ডেল ওয়াই এইটা হয়ে গেল চাহিদার আয় স্থিতিস্থাপকতার সমীকরণ। ইওয়াই ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইনটু ওয়াই বাই কিউ। তোমাদের এটা খাতায় লিখে নিতে হবে। এটা হয়ে গেল চাহিদার আয় স্থিতিস্থাপকতার সমীকরণ। চাহিদার কি? আয় স্থিতিস্থাপকতার সমীকরণ। তাহলে এখন দেখো তোমরা সবাই এটা বুঝতে পেরেছো কিনা? এখানে ডেল কিউ কি? ডেল কিউ কি আমরা বলবো চাহিদার পরিমাণের পরিবর্তন। ডেল ওয়াই কি? আয়ের পরিবর্তন। ওয়াই কি? চাহিদার স্থিতিস্থাপকতার সমীকরণে ওয়াইটার মিনিং হচ্ছে প্রাথমিক আয়।
প্রাথমিক আয়। কিউটার মিনিং হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। কারণ স্থিতিস্থাপকতা যখন বের করতে হবে তোমাকে দুইটা মান দেওয়া থাকবে, প্রাথমিক চাহিদা দেওয়া থাকবে, পরবর্তী চাহিদা দেওয়া থাকবে, প্রাথমিক আয় দেওয়া থাকবে, পরবর্তী আয় দেওয়া থাকবে। সুতরাং এগুলোর ভিত্তিতে তোমাকে কি করতে হবে, এই স্থিতিস্থাপকতার মান বের করতে হবে। চাহিদার আয় স্থিতিস্থাপকতার চিহ্ন সাধারণত ধনাত্মক হয়। তো ধনাত্মক যখন হবে আয় স্থিতিস্থাপকতার মানটা আমরা বের করলাম। তো আয় স্থিতিস্থাপকতার মানটা বের করার পর মনে করো চাহিদার আয় স্থিতিস্থাপকতা, ধরো মনে করো এই ধরনের একটা প্রশ্ন তোমার কি আছে দেয়া আছে। ধরো এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে আয় আর এটা হচ্ছে চাহিদার কি পরিমাণ। চাহিদা আয় মনে করো 100 টাকা, চাহিদা কত 50। আয় বৃদ্ধি পেয়ে কত হলো 200 হলো, চাহিদা বৃদ্ধি পেয়ে কত হলো 100 হলো। এই একটা তথ্য দেয়া আছে, উদ্দীপক দেয়া আছে, সৃজনশীল প্রশ্ন মনে করো তোমাকে দেয়া আছে। বললো চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান বের করো এবং স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ করো, বা স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করো, বা স্থিতিস্থাপকতার উপর মন্তব্য করো। এই ধরনের প্রশ্ন কি হতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। এগুলো তোমাদের একটু গবেষণা করতে হবে, পড়াশোনায় সময় দিতে হবে, সৃজনশীল প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করতে হবে, একাধিক বই তোমাদের দেখতে হবে। তাহলে আশা করা যায় তোমাদের আর প্রশ্ন ধরতে বা প্রশ্ন বুঝতে সমস্যা হবে না, আনসার করতে সমস্যা হবে না। এখন এভাবে যদি থাকে তাহলে আমাদের সূত্রটা কি লিখবো আমরা আমরা বলবো আমরা জানি চাহিদার আয় স্থিতিস্থাপকতা এইটা লিখবো ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইনটু ওয়াই বাই কত কিউ। এইটা লেখার পর আমরা লিখবো এখানে আয়ের পরিবর্তন, কিসের পরিবর্তন, আয়ের পরিবর্তন ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, আয়ের পরিবর্তন হচ্ছে পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। তাহলে 200 বিয়োগ কত 100 সমান কত 100। তারপরে কি ডেল কিউ মান, ডেল কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। তাই আমরা লিখব চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল কিউ ইজ ইকুয়াল টু কত 100, পরবর্তী চাহিদা কত 100, প্রাথমিক চাহিদা কত 50 সমান কত 50। তারপরে আসো ওয়াইটা কি, ওয়াই হচ্ছে প্রাথমিক আয়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই ইজ ইকুয়াল টু 100। তারপরে প্রাথমিক আয় কিউ কি, প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু কত 50। এবার আসো আমরা লিখব অতএব ই ওয়াই ইজ ইকুয়াল টু পি, না পি হচ্ছে দাম স্থিতিস্থাপকতার জন্য পি, ই ওয়াই ইজ ইকুয়াল টু 80। ডেল কিউ এর জায়গায় ডেল কিউ এর মান বসাও, কত ডেল কিউ এর মান 50। তারপরে কত ডেল ওয়াই এর মান কত 100 ইনটু ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে প্রাথমিক আয় কত 100, কিউ প্রাথমিক চাহিদা কত 50। তাহলে কত হলো, এটা বোঝা গেছে কিনা দেখো। এই যে ডেল কিউ জায়গায় ডেল কিউ এর মান বসিয়েছি কত, আয় ডেল কিউ মানে চাহিদার পরিমাণের পরিবর্তন, 100 বিয়োগ 50 সমান কত 50, এই যে 50। তাহলে ডেল ওয়াই আয়ের পরিবর্তন কত 200 বিয়োগ 100 ইজ ইকুয়াল টু কত 100। এই যে আয়ের পরিবর্তনের জায়গায় কত বসিয়েছি 100, এটা প্রাথমিক আয় কত 100, এই যে 100। প্রাথমিক চাহিদা কিউ কত 50, এই যে 50। তাহলে এটা কাটা, এটা কাটা, অর্থাৎ মান থাকলো কত ইউআই ইজ ইকুয়াল টু 1। ই ওয়াই ইজ ইকুয়াল টু কত, ইউআই ইজ ইকুয়াল টু 1। আয় স্থিতিস্থাপকতার মান কত 1, আয় স্থিতিস্থাপকতা বের হয়ে গেল। এখন প্রকৃতিটা কিভাবে আমরা বিশ্লেষণ করব, প্রকৃতি বিশ্লেষণের জন্য তোমাদের মনে রাখতে হবে যদি আয় স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক হয়, আয় স্থিতিস্থাপকতা ইউআই এর মান যদি কি হয় প্লাস হয়, তাহলে দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য হবে। কি দ্রব্য হবে, স্বাভাবিক দ্রব্য। কেন প্লাস হলে স্বাভাবিক দ্রব্য হবে, কারণ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে কোয়ান্টিটি অফ ডিমান্ড কি হয় বাড়ে, অথবা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় কমলে চাহিদার পরিমাণ কমে, এই যে প্লাসে প্লাস হয়, অথবা মাইনাসে কি হয় প্লাস হয়। তাহলে এখানে প্লাস 1, এই প্লাস থাকার কারণে আমরা বলবো এখানে দ্রব্যটি কি হবে স্বাভাবিক দ্রব্য হবে। আবার এমন যদি হতো
আয় স্থিতিস্থাপকতার চিহ্ন এখানে আমরা মাইনাস পেয়েছি, তাহলে মন্তব্যটা কি হবে? EY যদি মাইনাস হয়, অর্থাৎ আয় স্থিতিস্থাপকতার মান যদি নেগেটিভ হয়, আয় স্থিতিস্থাপকতার মান যদি ঋণাত্মক হয়, তাহলে বুঝতে হবে দ্রব্যটি নিকৃষ্ট অথবা অতি নিকৃষ্ট। আর অতি নিকৃষ্ট দ্রব্যের আরেকটা নাম কি? গিফেন দ্রব্য। তো আয় স্থিতিস্থাপকতার মান মাইনাস মানে কি? আয় স্থিতিস্থাপকতার মান মাইনাস হচ্ছে আয় বৃদ্ধি পেলে ওই দ্রব্যের চাহিদাটা হ্রাস পাবে। কারণ আয় যখন বৃদ্ধি পায় তখন মানুষ নিকৃষ্ট দ্রব্যের বুকটা হ্রাস করবে। কারণ নিকৃষ্ট দ্রব্য বা অতি নিকৃষ্ট দ্রব্য এইটার বুক কেন করেছিল? তার আয় কম থাকার কারণে করেছিল। যখন আয়টা কি হবে? বৃদ্ধি পাবে, তখন কিন্তু সে নিকৃষ্ট দ্রব্যের বুকটা কমিয়ে দিবে। অতি নিকৃষ্ট দ্রব্যের বুক তো আরো বেশি কম হবে, যেহেতু তার আয় কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তার মানে আয় বৃদ্ধি পেলে স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়বে। স্বাভাবিক দ্রব্য মানে কি? যে দ্রব্যটা তার নিকট পছন্দ। কোন দ্রব্য স্বাভাবিক, কোন দ্রব্য নিকৃষ্ট, কোন দ্রব্য গিফেন, এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তো তার কাছে যে দ্রব্যটা পছন্দ, ওই ব্যক্তির কাছে এই দ্রব্যটা কি? স্বাভাবিক। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে ওই দ্রব্যের চাহিদা কি হবে? বাড়বে। আর একজন ব্যক্তির কাছে যে দ্রব্যটা অপছন্দনীয়, বাধ্য হয়ে যেটা ভোগ করত, আয় কম থাকার কারণে তার দ্রব্যটা হচ্ছে তার নিকট অতি নিকৃষ্ট, তাহলে আয় বাড়লে ওই অতি নিকৃষ্ট দ্রব্যের ভোগটা সে কি করবে? কমিয়ে দিবে। তার মানে আয় বাড়লে চাহিদা বাড়বে। এই যে বাড়ার কারণে এটা কি? প্লাস, আর কমার কারণে পরিবর্তনটা কি? মাইনাস। এই প্লাসে মাইনাসে কি হয়ে গেল? স্থিতিস্থাপকতার মানটা মাইনাস হয়ে গেল। তাহলে আমরা দেখব দ্রব্যটি নিকৃষ্ট অথবা অতি নিকৃষ্ট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি আজকের আলোচনায় এভাবে তোমরা দাম স্থিতিস্থাপকতার অঙ্ক করতে পারো। আমি আয় স্থিতিস্থাপকতার একটা অঙ্ক কি করলাম? সলভ করে দিলাম, স্থিতিস্থাপকতার মান বের করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আজকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয় স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করা যায় এই দুটা স্থিতিস্থাপকতার ভিত্তিতে তোমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারবে, সংজ্ঞায়িত করতে পারবে এবং পরীক্ষায় এই ধরনের কোনো সৃজনশীল প্রশ্ন অথবা নৈবত্তিকে যদি কোনো প্রশ্ন থাকে সলভ করতে পারবে। তো পড়াশোনায় সম্পূর্ণ মনোনিবেশ করো। আমরা আগামী ক্লাসে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই ক্লাস আসার আগ পর্যন্ত সবাই যাতে আমরা ভালো থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সেই দোয়া রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।